সুপ্রিয় ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থী সবাইকে জানাই মেহেদী স্যারের কমার্স পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান আন্তরিক অভিনন্দন। আজকে আমরা হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা অর্থাৎ যেই বিষয়টার উপর হিসাব বিজ্ঞানের প্রথম কার্য শুরু হয় সেটা হলো লেনদেন লিপিবদ্ধকরণ অর্থাৎ জাবেদা দাখিলা। তাই আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকটার উপর আজকে ক্লাসটা করব। আমরা জানি জাবেদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ আমরা যদি জাবেদা ঠিকমতো করতে না পারি তাহলে হিসাবের শ্রেণীবিভাগ করতে পারি না, হিসাবের শ্রেণীবিভাগ না পারলে হিসাবের অন্যান্য কর্মকাণ্ডগুলো করা সম্ভব হয় না। তো আমি আজকে এই ক্লাসটার মাধ্যমে চেষ্টা করব যে যে একেবারেই জাবেদায় দুর্বল, হয়তো কখনোই সে জাবেদাটা ঠিকভাবে বুঝতেই পারেনি, আমরা তাকেও আজকে জাবেদা শেখাবো ইনশাআল্লাহ। আমার আজকের চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে অতি সহজে অল্প কিছু কথা মনে রাখার মাধ্যমে খুব সঠিকভাবে সুন্দরভাবে জাবেদাগুলো করা যায়। এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। তাহলে চলো কথা না বাড়িয়ে যাই ক্লাসে। আমরা প্রথম যে বোর্ডের জাবেদাটা করব সেটা হলো রাজশাহী বোর্ড 2024। রাজশাহী বোর্ড 2024-এর 4 নাম্বার এই কোশ্চেনের 4 নাম্বার প্রশ্নে একটা কিছু লেনদেন দেওয়া আছে, যেখানে এখানে বলা আছে 1, 5 কয়েকটা লেনদেন বলে দিছে, কয়টার উপর জাবেদা করতে বলছে। কিন্তু আমরা জাবেদাটা শেখার স্বার্থে সবগুলো লেনদেন দ্বারা জাবেদা করব। তো জাবেদাগুলো শেখার আগে আমরা কিছু বেসিক কথা একটু শুনে নেব। আমরা প্রথমে আগে জানতে চাইছি জাবেদাটা আসলে কি, জাবেদা কাকে বলে। ইংরেজি জার্নাল শব্দের অর্থ হলো জাবেদা। এই জার্নাল শব্দটি ফরাসি জার শব্দ হতে এসেছে। এই জার শব্দের অর্থ হলো দিন বা দিবস, অর্থাৎ ফরাসি জার শব্দের অর্থের সাথে এখানে বলা হচ্ছে যখন প্রতিটি লেনদেন সংগঠিত হয়, অর্থাৎ প্রতিটি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয়পূর্বক সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বই বলে। অর্থাৎ জাবেদার সংজ্ঞাটা হচ্ছে যেটা যে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয়পূর্বক দুইতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক, অর্থাৎ দুইতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক ডেবিট ক্রেডিট নির্ণয়পূর্বক সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলে জাবেদা বই। এই জন্যই জাবেদাকে বলা হয় হিসাবে প্রাথমিক বই। এই যে জাবেদা বই অর্থাৎ এখানে বলা হচ্ছে যখনই কোনো লেনদেন সংগঠিত হবে তখনই তাকে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়পূর্বক তাকে দুটো পক্ষ নির্ণয় করতে হবে। আমরা যাকে বলি দ্বৈত সত্তায় বিশ্লেষণ, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট পক্ষে বিশ্লেষণের মাধ্যমে জাবেদায় রূপান্তর করতে হবে, জাবেদায় প্রতিস্থাপন করতে হবে। এটি হলো জাবেদা। তাহলে আমরা কথায় বুঝতেছি যে প্রত্যেকটি লেনদেনের কমপক্ষে দুটি পক্ষ থাকবে। লুকা পেসিওলি অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানের জনক বলি, তিনি 1494 খ্রিস্টাব্দে এই তথ্যটাই আবিষ্কার করে গেছে যে দুইতরফা দাখিলা পদ্ধতিতে তিনি যেটা বলেছে যে প্রত্যেকটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকবে, যার একটি পক্ষ নাম ডেবিট, একটি পক্ষ নাম ক্রেডিট। এবার আমরা যেটা জানবো ডেবিট আসলে কী জিনিস, ক্রেডিট আসলে কী জিনিস। আসলে ডেবিট হচ্ছে লেনদেন নেওয়া এবং দেওয়া, এই নেওয়া দেওয়ার মাঝে দুইটা পক্ষ থাকবে, কমপক্ষে দুটি পক্ষ থাকবে। একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে আর একটা পক্ষ সুবিধা প্রদান করবে, অর্থাৎ একটি পক্ষ গ্রহণ করবে আর একটা পক্ষ সেটা কী করবে, প্রদান করবে। এই যে পক্ষ সুবিধাটা গ্রহণ করে সে হলো ডেবিট, আর যে হলো সুবিধা প্রদান করে সে হলো ক্রেডিট। এটা হলো জাবেদার বেসিক যে কনসেপ্ট, যদি আরও অনেক বেসিক আছে তাই আমি আপাতত এখান থেকেই নর্মালি কথাগুলো বলা শুরু করতেছি। তাহলে আমরা বুঝতে পারছি প্রত্যেকটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ আছে। এই পক্ষগুলো লিপিবদ্ধ করায় পক্ষগুলোকে দুইতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাবের বইতে লিপিবদ্ধ করাই হলো জাবেদা। তাহলে এখন আমরা আসবো যে জাবেদাটা আসলে কিভাবে করব। আমরা প্রত্যেকটি লেনদেন পড়ব, সেই লেনদেনগুলো বিশ্লেষণ করব এবং জাবেদা বলবো। এটাই হলো আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। অর্থাৎ আমি আজকে এই একটা ক্লাসের মাধ্যমে চেষ্টা করব যে আমরা জাবেদাটা যেন একদম জাবেদা পরিপূর্ণভাবে ক্লিয়ার করতে পারি। এই ক্লাসের মাধ্যমে আমার এটাই হলো প্রচেষ্টা। তাহলে চলো ক্লাসে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর অঙ্কে বলছে 1 মে 2023 তারিখে ফরচুন সার্ভিসেস গঠিত হয়, অর্থাৎ এটা কোম্পানি ফরচুন সার্ভিসেস কোম্পানি বা একটা প্রতিষ্ঠান, বলছে তাদের প্রথম মাসের লেনদেনগুলো নিম্নে উল্লেখ করা হলো। এই যে লেনদেনগুলো উল্লেখ করা হয়েছে,
প্রথমেই বলতেছে মালিক 40,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে। এই যে মালিক ব্যবসায় বিনিয়োগ করেছে, আমাদের হিসাব বিজ্ঞানের যেটা মেইন একটা বিষয় সেটা হলো আমাদেরকে জাবেদা করতে গেলে প্রথমে আগে বুঝতে হবে যে মালিক এবং ব্যবসা দুটো এক জিনিস না, দুটো আলাদা পক্ষ। মালিক এবং ব্যবসা দুটি আলাদা পক্ষ। আমরা যে হিসাব করছি ব্যবসার হয়ে, আমাদের মানুষের যেমন দুটো হাত, এই ব্যবসারও তেমন দুইটা হাত। একটা হাত দিয়ে তিনি মালিকের সাথে লেনদেন করে, এই বেসিকগুলো মনে রাখতে হবে। একটা হাত দিয়ে সে মালিকের সাথে লেনদেন করে, মালিকের কাছ সাথে মাত্র দুটো লেনদেন করে, হয় মালিককে দেয় না হলে মালিকের কাছ থেকে নেয়। তাহলে আমরা কি বলতেছি, মালিকের সাথে লেনদেন হয় মাত্র দুইটা, হয় আমরা মালিককে দেই না হলে মালিকের কাছ থেকে নেই। আমরা শুরুতেই বলছি মালিক এবং ব্যবসা কিন্তু পৃথক একটা সত্ত্ব, পৃথক একটা ব্যক্তি সত্তার অধিকারী। তাহলে মালিক এবং ব্যবসা হলো দুটো পৃথক ব্যক্তি। অর্থাৎ মালিকের কাছে আমি যখন কোনো কিছু নেব তখন আমার সেটা বাড়বে, এবং ওইটা যে বাড়লো মালিকের কাছ থেকে কী নেবো, সাধারণত মালিকের কাছ থেকে বিভিন্ন সম্পদ নিয়ে থাকি। নগদ টাকা নেই, ব্যাংক জমা নেই, স্থায়ী সম্পদ যেমন আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, এই সম্পদগুলো মালিক ব্যবসায় দেয়। যখন এইগুলো ব্যবসায় দেয় তখন ব্যবসার সম্পদ বৃদ্ধি পায়। তাহলে আমাদের মনে রাখতে হবে এই টপিকটা খুবই ভালো করে। হিসাবের শ্রেণী পাঁচটার মধ্যে ব্যয় এবং সম্পদ, এই দুটো বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। আমি আবারও বলতেছি, হিসাবের শ্রেণী 5টা, যার মধ্যে 2টা ব্যয় এবং সম্পদ, এই দুটো হিসাব বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। এরপর আছে আয় দায় মালিকানা সত্ত্ব। আয় দায় মালিকানা সত্ত্ব হলো বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়। তাহলে এখন এই যে মালিক আমাকে যে সম্পদগুলো দেবে, সেই সম্পদগুলো ব্যবসায় কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পেলে ওই সম্পদগুলো সব ডেবিট। নগদ টাকা পাইছি, নগদান ডেবিট। আসবাবপত্র পাইছি, আসবাবপত্র ডেবিট। ব্যাংক জমা পাইছি, ব্যাংক হিসাব ডেবিট। যত প্রকার সম্পদ আমাকে মালিক ব্যবসায় দিয়েছে সবগুলো সম্পদ ডেবিট। এবং এই সম্পদ যে আমাকে দিল, এই যে আমি টাকাগুলো পালাম, সম্পদগুলো পালাম, কোন উৎস থেকে পালাম? যা পালাম সেটা তো ডেবিট, বুঝলাম। আমরা জানি যার ডেবিট আছে তার অবশ্যই একটা ক্রেডিটও থাকতে হবে। তাহলে এই যে টাকাগুলো পালাম, এই যে সম্পদগুলো পালাম, আমাকে কে দিল? এই সম্পদগুলো দিয়েছে মালিক। সুতরাং মালিক ব্যবসায় যা কিছু দেয় সেগুলো যেমন ওই সম্পদ বৃদ্ধি পায়, একই দিকে মালিকের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। মালিকের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে মূলধন হিসাব ক্রেডিট হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে চাচ্ছি, এখান থেকে আমরা বলতে চাচ্ছি মালিক ব্যবসায় 40,000 টাকা নগদ দিয়েছে, সুতরাং ব্যবসার নগদ টাকা বাড়ছে, নগদ টাকা সম্পদ বাড়লে ডেবিট হয়, অর্থাৎ নগদ সম্পদ ডেবিট, নগদান হিসাব ডেবিট। এই যে সম্পদটা আসলো, এই যে টাকাগুলো আসলো, কোথায় থেকে আসলো, কার কাছ থেকে আসলো, যেখান থেকে আসছে, যে উৎস থেকে আসছে, যার কাছ থেকে আসছে, সেটা হলো ক্রেডিট। টাকাগুলো কার কাছ থেকে আসছে, মালিকের কাছ থেকে। আমরা কখনো মালিক হিসাব লিখি না, আমরা মালিকের কাছে যেটা নেই তার নাম দেই মূলধন, মালিককে যখন কিছু দেই তার নাম বলি উত্তোলন। তার মানে মালিক যখন আমাকে যা দেবে সেই সম্পদগুলো যেমন ডেবিট হবে, একই পরিমাণ ওই সম্পদগুলোর যোগফল দ্বারা মূলধন হিসাব ক্রেডিট হবে। ক্রেডিট একটাই, সেটা মূলধন, বাকি যত সম্পদ আসবে সব হলো ডেবিট। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এখান থেকে ক্লিয়ার হয়ে নাও, মালিকের কাছ থেকে যা পাবো সকল সম্পদ ডেবিট, ওই সম্পত্তির যোগফল দ্বারা মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নিশ্চয়ই আমরা এটা বুঝতে পারছি, মালিক যখন ব্যবসায় মূলধন দেবে, ব্যবসায় মূলধন বাড়বে, তাহলে ওই সম্পদটা বাড়বে, সম্পদটা ডেবিট হবে, মূলধনটা ক্রেডিট হবে। তাহলে আমরা শুরুতেই বলেছি আমরা প্রত্যেকটি লেনদেন বিশ্লেষণ করে করে জাবেদা করব। তাহলে এই প্রথম জাবেদা বোঝা গেছে ইনশাল্লাহ, এটা আমরা আরও অনেকবার পাবো। এরপরে দেখতেছি কি বলতেছে। 2 তারিখ, মে মাসের 2 তারিখ, প্রথম বছরের অফিস ভাড়া বাবদ নগদ 24,000 টাকা অগ্রিম পরিশোধ। আমি শুরুতেই বলি খুবই মনোযোগ দিয়ে এই টপিকটা বুঝতে হবে, কারণ এইটা বুঝলে অনেকগুলো জাবেদা ক্লিয়ার হবে। কি করা হয়েছে, পরিশোধ করা হয়েছে, পরিশোধ করা হয়েছে। কোনো লেনদেনের মাঝে পরিশোধ করা হলো, প্রদত্ত হলো, দেওয়া হলো, প্রদান করা হলো, এই কথাগুলো বলা থাকলে অবশ্যই নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যে শিক্ষার্থী মনে রাখতে হবে এই কথাটা। এটা আমরা অনেকগুলো জাবেদা করব এই একটা নিয়মের উপরই। আমি শুরুতেই বলেছি আমি অনেকগুলো নিয়ম শেখাবো না, আমি অল্প 3, 4, 5টা নিয়ম শেখাবো, যে নিয়মগুলোর মধ্যে আমরা সব জাবেদা করতে পারবো। প্রথম যেটা সবচেয়ে বড় ব্যাপার, এই যে বলতেছি পরিশোধ করা হলো, প্রদান করা হলো, দেওয়া হলো, প্রদত্ত হলো। এই যে প্রদান করেছি, কি প্রদান করেছি, হয় নগদ টাকা প্রদান করেছি, নাহলে চেকের মাধ্যমে প্রদান করেছি। সুতরাং আমার নগদ টাকা হয় চলে গেছে, নাহলে ব্যাংকের টাকা কমে গেছে। তাহলে যেটা নগদ টাকাও সম্পদ, ব্যাংকের টাকাও সম্পদ। আমরা শুরুতেই বলেছি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। নগদ টাকা দিয়েছি, নগদ টাকা চলে গেছে, নগদান ক্রেডিট। চেকের মাধ্যমে দিয়েছি, ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংক হলো ক্রেডিট।
তাহলে বুঝলাম যেটা চলে যাচ্ছে সেটা ক্রেডিট, কিন্তু ডেবিট কি, কি কারণে চলে যাচ্ছে, লাইন পয়েন্ট পয়েন্ট, এটাই পয়েন্ট, কি কারণে টাকাটা চলে যাচ্ছে সেইটা হলো ডেবিট। কি দিয়েছি, অগ্রিম ভাড়া দিয়েছি, অগ্রিম ভাড়া ডেবিট, বিমা স্যালামি দিয়েছি, বিমা স্যালামি ডেবিট, বেতন দিয়েছি, বেতন ডেবিট, ভাড়া দিয়েছি, ভাড়া ডেবিট, পণ্য ক্রয় করেছি, ক্রয় ডেবিট, আসবাবপত্র ক্রয় করেছি, আসবাবপত্র ডেবিট, যা ক্রয় করেছি, যা ব্যয় করেছি সবই ডেবিট। কারণ আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। অর্থাৎ ব্যয় আবার দুই প্রকার, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। যে কোনো ব্যয় হোক বৃদ্ধি পেয়েছে মানেই সেটা ডেবিট হবে। এই কথাটা বুঝতে হবে, এই কথা বুঝতে পারলে অনেকগুলো জাবেদা ক্লিয়ার হয়ে যাবে। আমি শুরুতেই বলেছি আমি যত সম্ভব, যতটুকু সম্ভব 1 ঘন্টারও অল্প আরও তাড়তে চেষ্টা করবো, আরও কম সময়ের মধ্যে জাবেদা ক্লিয়ার করার জন্য। আমি এই জন্য যেটা বলতেছি, জাবেদাকে আজকে আমরা 12টা বাজে ছাড়বো, জাবেদার 12টা বাজাবো আজকে। তাহলে আমরা প্রথম যেটা মনে রাখবো, এই যে প্রদান করলাম, পরিশোধ করলাম, কি কারণে করলাম, কি বাবদ পরিশোধ করলাম, সেই কারণ বা বাবদ বা ওই উৎসটা হলো ডেবিট। কি দ্বারা পরিশোধ করছি, নগদ টাকা, নগদ ক্রেডিট। কি দ্বারা পরিশোধ করছি, চেক দ্বারা, ব্যাংক ক্রেডিট। ওকে, এবার আসুন তাহলে কি বলা হচ্ছে, ভাড়া পরিশোধ করা হয়েছে, অগ্রিম ভাড়া পরিশোধ করা হয়েছে, অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ আমাদের পরিশোধ করার উদ্দেশ্য কী ছিল, কী কারণে পরিশোধ করছি, কী পরিশোধ করছি, ভাড়া, অগ্রিম ভাড়া, ওই অগ্রিম ভাড়াটা ডেবিট, নগদান হলো ক্রেডিট। নিশ্চয়ই বুঝতে পারছো। আমাকে আরও অনেকবার এরকম কথা বলবো, শুধু ধৈর্য ধরে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি শিওর, আমার বিশ্বাস আজকে জাবেদা 12টা বেজে যাবে। চলে আসো, 30,000 টাকা মূল্যের আসবাবপত্র ক্রয়, একটু আগে আমি বলেছি 30,000 টাকা মূল্যের আসবাবপত্র ক্রয়, সাথে সাথে 10,000 টাকা নগদে প্রদান এবং অবশিষ্ট অর্থ 6 মাসের, কি বলছে, 6 মাসের মধ্যে পরিশোধ করা হবে। এবং বলছে এই টাকাটা আবার 6 মাসের মধ্যে পরিশোধ করা হবে, মানে এখনও পরিশোধ করিনি। ভালো করে ক্লিয়ার করি, সুন্দর একটা জাবেদা। কী কিনেছি, আসবাবপত্র কিনেছি, আসবাবপত্র কিনেছি, আসবাবপত্র ডেবিট। কি কিনেছি, আসবাবপত্র কিনছি, আসবাবপত্র ডেবিট। আমরা যেটাই কিনবো সেটা ডেবিট হবে। যখন একজন ব্যবসায়ী কোনো কিছু ক্রয় করে তখন উদ্দেশ্য হয় দুইটা, উদ্দেশ্য দুইটা, হয় সেটা সে পুনরায় বিক্রি করবে, না হলে সেটা ব্যবহার করবে। যদি পুনরায় বিক্রি করে সেটা হলো ব্যয়, সেটা হলো মুনাফা জাতীয় ব্যয়, তখন হবে ক্রয় হিসাব ডেবিট। যখন কোনো জিনিস কিনবে, উদ্দেশ্য ব্যবহার করবে, তখন সেটা সম্পদ। তাহলে আসবাবপত্র কিনেছে, এখানে কি বলা আছে যে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, বলা নাই। তার মানে সাধারণত ধরে নিতে হবে, যেহেতু বিক্রয়ের উদ্দেশ্যে বলা নাই, ইনি তো আসবাবপত্র ব্যবসায়ীও নয়, তার মানে আসবাবপত্র তিনি স্বাভাবিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে কিনেছে, পণ্য হিসেবে কেনেনি। যদি ইনি আসবাবপত্রের বিক্রেতা হতো তাহলে আসবাবপত্র ডেবিট হতো বা ক্রয় ডেবিট হতো তাহলে, কিন্তু ইনি তো আসবাবপত্র ব্যবসায়ী না, তাহলে আসবাবপত্র কিনেছে, ইনি বিক্রি করবে, তাহলে তিনি সে পণ্য হিসেবে কেনেনি, ব্যবহারের উদ্দেশ্যে কিনছে। ব্যবহারের উদ্দেশ্যে যা কিনবো সেটা নাম হবে। তাহলে আমরা কি কিনেছি, আসবাবপত্র কিনেছি, সুতরাং আসবাবপত্র বাড়ছে, আসবাবপত্র বাড়লে আসবাবপত্র সম্পদ, ওই সম্পদটা ডেবিট হবে। এখন যে কিনলাম, কি দ্বারা কিনলাম, আমি কিনেছি 30,000 টাকার আসবাবপত্র, কিন্তু আমি পরিশোধ করছি 10,000 টাকা। কিনেছি কত টাকা, 30,000, পরিশোধ করছি কত, 10,000, বাকি 20,000 কী করব, বাকি 20,000 6 মাস পরে পরিশোধ করব, তার মানে বাকি। তাহলে আমার আসবাবপত্র বাড়লো 30,000, আসবাবপত্র ডেবিট 30,000, আমার নগদ টাকা চলে গেল কত, নগদ টাকা চলে গেল 10,000, সুতরাং নগদান হিসাব ক্রেডিট 10,000। কিন্তু আমরা জানি জাবেদার ডেবিট এবং ক্রেডিট সবসময় সমান টাকা বসে। তাহলে এক পাশে বসলো 30,000, ডেবিটে বসলো 30,000, ক্রেডিটে বসছে 10,000, তার মানে ক্রেডিটে আরও 20,000 টাকা বসাতে হবে। সেটা কি, আমি এখনও পরিশোধ করিনি, ভবিষ্যতে পরিশোধ করব, ভবিষ্যতে যা প্রদান করব তার নামই প্রদায়। কি বললাম, ভবিষ্যতে যা প্রদান করব তার নামই প্রদায়। প্রদায় মানে দায়, প্রদায় মানে চলতি দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে সম্পদ বাড়ছে 30,000 টাকা, ওই সম্পদটা ডেবিট, নগদ টাকা চলে গেছে 10,000, নগদান হিসাব ক্রেডিট, আরও বাকি রাখছি কত, বাকি রাখছি 20,000, এই 20,000 হলো প্রদায় হিসাব ক্রেডিট। আমি টাকাটা আজকে প্রদান করিনি, ভবিষ্যতে প্রদান করব, ভবিষ্যতে প্রদান করব মানে দায়ের সৃষ্টি হলো, ওই দায়টা বৃদ্ধি পেল, সুতরাং দায়টা ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, কি কিনেছি, আসবাবপত্র 30,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকাই ডেবিট, কারণ আমার সম্পদ 30,000ই বাড়ছে।
কিন্তু নগদ টাকা কত কমছে? 10,000, নগদান ক্রেডিট 10,000 চলে গেছে। কত নগদ? 10,000, নগদান ক্রেডিট 10,000, আর বাকি 20,000 কী হয়েছে? এখনও যায়নি, ভবিষ্যতে যাবে। দায়ের বাড়লো, দায়ের বাড়ার কারণে প্রদয় হিসাবটা ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। যাবো এবার তার পরের লাইনে। এবার যেটা বলতেছে সেটা হলো 5 তারিখ হয়ে গেল, 6 তারিখ 1 বছর মেয়াদি বিমা প্রিমিয়াম নগদে পরিশোধ। সুন্দর কথা। কি পরিশোধ? বিমা প্রিমিয়াম, বিমা সেলামি। তাহলে বিমা সেলামি, বিমা প্রিমিয়াম পরিশোধ করেছি, সুতরাং ওই বিমা প্রিমিয়ামটা ডেবিট। তবে কথা হলো আমাদের অঙ্ক 1 মাসের, মে মাসের, আমরা বিমাটা দিয়েছি 1 বছরের জন্য। এই যে 1 বছরের জন্য দিয়েছি, 1 মাসের অঙ্ক করতেছি, কিন্তু আমরা 1 বছরের জন্য দিয়েছি, একেই বলে অগ্রিম ব্যয়। এটা কি বলা হয়? অগ্রিম ব্যয়, ব্যয়ের অগ্রিম সম্পদ, ব্যয়ের অগ্রিম সম্পদ। তাহলে যেহেতু আমরা বিমাটা আমাদের এই 1 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে না, আরও 11 মাস আমরা সুবিধা পাবো, সুতরাং এটার নাম অগ্রিম বিমা। তাহলে আমরা জাবেদায় শুধু বিমা স্যালামি ডেবিট করব না, আমরা ডেবিট করব অগ্রিম বিমা স্যালামি হিসাব ডেবিট। অগ্রিম বিমা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেল, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। অগ্রিম বিমা স্যালামি হিসাব ডেবিট। কী দ্বারা পরিশোধ করছি? নগদে পরিশোধ। ওই যে বলছে পরিশোধ, পরিশোধ মানে ক্রেডিট, পরিশোধ মানে নগদ ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট। কী দ্বারা পরিশোধ করছি? নগদ টাকা, তাহলে নগদান হিসাব ক্রেডিট। জাবেদা অগ্রিম বিমা স্যালামি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা দ্বারা পরিশোধ করা আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলে আসো এরপরে 7 তারিখ, নগদে 2500 টাকার অফিস সাপ্লাইজ ক্রয়। কী কিনেছি? সাপ্লাইজ কিনেছি। সাপ্লাইজ যেগুলো একটা প্রতিষ্ঠানে নিত্যদিনে ব্যবহার হয়, অর্থাৎ এখানে যেটা সাপ্লাইজ বলতে বোঝাচ্ছে ক্যালকুলেটর, দেয়াল ঘড়ি, তারপর হচ্ছিল স্ট্যাপলার মেশিন। এই যে যেগুলো অল্প টাকা কিন্তু স্থায়ী, অল্প টাকা কিন্তু দীর্ঘমেয়াদী, সেগুলো মূলত সাপ্লাই হিসাবে আমরা হিসাবভুক্ত করে থাকি। তাহলে কি কিনেছি? সাপ্লাইজ। সাপ্লাইজ এটা যেটা কিনেছি সেটা ডেবিট, তাহলে কিনেছি সাপ্লাইজ, সাপ্লাইজ হিসাব ডেবিট। কী দ্বারা কিনেছি? নগদ টাকা দ্বারা। নগদ টাকা চলে গেছে, যা চলে যায় তা ক্রেডিট। সম্পদ চলে গেলে সম্পদ ক্রেডিট। তাহলে কি চলে গেছে? নগদ টাকার সম্পদ চলে গেছে, তাহলে সম্পদটা কি? ক্রেডিট। নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে আসো 12 নাম্বার, অর্জিত আয় 20,000 টাকা, নগদ 8,000 টাকা পাওয়া গেল এবং অবশিষ্ট টাকা বাকি রইল। আমি শুরুতেই বলেছি প্রত্যেকটি লেনদেন আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝে দেব। এই ভিডিওর মাধ্যমে আমি বারবার বলতেছি, এই ভিডিওর মাধ্যমে জাবেদার 12টা বাজাবো আমি। এই ক্লাসের পরে তুমি জাবেদাতে আর ইনশাল্লাহ কোনো দিন মানে আটকে যাবে না, জাবেদা ক্লিয়ার। আসো কি বলা হচ্ছে? অর্জিত হয়েছে 20,000 টাকা, পেয়েছি 8,000 টাকা নগদ, বাকিটা এখনও পাইনি। সহজ কথা, আয় অর্জিত হলেই আয় বাড়বে, আয় বাড়লে সম্পদ বাড়বেই। যখনই আমি দেখব এই লেনদেন দ্বারা আয় বৃদ্ধি পাইছে, কী বৃদ্ধি পাইছে? আয় বৃদ্ধি পাইছে, তখনই আমি বলবো আয় বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি। তাহলে আমার অবশ্যই আয় বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধি পাবেই। এখন আসো, তাহলে আমার আয় বাড়ছে কত টাকা? 20,000 টাকা। ওই আয় বৃদ্ধি পেলে আয়টা ক্রেডিট হয়, আয়টা কি হয়? ক্রেডিট হয়। তাহলে আয় বৃদ্ধি পেয়েছে, সুতরাং সেবা আয় হিসাব ক্রেডিট, সেবা আয় হিসাব ক্রেডিট। আমি এখন সম্পদ বৃদ্ধি করব। কি কি সম্পদ? আমি নগদে পাইছি কত? 8,000, তো আমার নগদ টাকা বাড়ছে 8,000, নগদান হিসাব ডেবিট। এখনও পাইনি, ভবিষ্যতে পাবো, ভবিষ্যতে যা পাবো তার নামই প্রাপ্য, ভবিষ্যতে যা পাবো তার নামই প্রাপ্য, ভবিষ্যতে যা পাবো তার নামই প্রাপ্য। প্রাপ্য হিসাব সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, যার গায়ে প্রাপ্য লেখা থাকবে সেটাই সম্পদ, সেই সম্পত্তি বৃদ্ধি পাবে। তার মানে প্রাপ্য হিসাব বাড়ছে। কি বাড়ছে? প্রাপ্য হিসাব বাড়ছে। প্রাপ্য আয় বাড়ছে, প্রাপ্য হিসাব বাড়ছে। প্রাপ্য আয় সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, এটা ডেবিট। এটা হলো ডেবিট, ওই সম্পদ বৃদ্ধি পাইছে। তাহলে এটা জাবেদা কি হবে? জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, যতটুকু নগদ পাইছি 8,000, প্রাপ্য হিসাব ডেবিট, যতটুকু পাইনি 12,000, সব মিলে ওই সেবা আয় ক্রেডিট 20,000। নিশ্চয়ই বুঝতে পারছো। নগদান হিসাব ডেবিট 8,000, প্রাপ্য সেবায় বা প্রাপ্য হিসাব ডেবিট 12,000, সব মিলে সেবা আয় ক্রেডিট 20,000। চলে যাব পরের লাইনে। এরপর বলা হচ্ছে 13 তারিখ, প্রদয় হিসাবকে পরিশোধ করা হলো। আমি আমার অস্ত্র অলরেডি প্রায় অনেকটাই শেষ করে ফেলেছি। আস্তে আস্তে আমার যা বলা দরকার সেগুলো আমি অনেক কিছু অলরেডি বলে ফেলেছি। কি করেছি? পরিশোধ করেছি, পরিশোধ করেছি। পরিশোধ করলেই নগদ বা ব্যাংক ক্রেডিট, পরিশোধ করলেই নগদ বা ব্যাংক ক্রেডিট।
কী দ্বারা পরিশোধ করেছি, কাকে পরিশোধ করেছি, কী কারণে পরিশোধ করেছি, প্রদয় হিসাবকে পরিশোধ করেছি, আমার পাওনাদারকে পরিশোধ করেছি, পাওনাদার কমে গেছে, পাওনাদার ছিল দায়, দায় কমলে ডেবিট হয়, দায় কমলে ডেবিট হয়, প্রদয় হিসাব কমে গেছে, প্রদয় হিসাব ডেবিট। এই যে কমে গেল, কেন কমলো, নগদ টাকা দিয়েছি, নগদ টাকা চলে গেছে, নগদ হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। প্রাপ্য হিসাবকে পরিশোধ, টাকা দিয়ে পরিশোধ করছি, টাকা চলে গেছে, প্রাপ্য হিসাব ডেবিট, প্রদয় হিসাবকে পরিশোধ করছি, টাকা চলে গেছে, প্রদয় হিসাব ক্রেডিট। কী দ্বারা প্রদয় হিসাব ডেবিট, কী দ্বারা চলে গেছে, নগদ টাকা দ্বারা নগদান হিসাব ক্রেডিট। জাবেদা, প্রদয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে 20 তারিখ, প্রাপ্য হিসাব থেকে 3000 টাকা পাওয়া গেল, 3000 টাকা পাওয়া গেল। আবার বুঝবো, পাইছি না দিছি, পাইছি, টাকা আসছে না চলে গেছে, আসছে, চলে গেলে যেমন নগদ টাকা ক্রেডিট হয়, আসলে তেমন কি হবে, ডেবিট হবে। ব্যাংকের টাকা চলে গেল, ব্যাংক ক্রেডিট, ব্যাংকের টাকা বাড়লো, ব্যাংক হিসাব ডেবিট। টাকা কি পাওয়া গেল, যেখান থেকে টাকা পাবো সেটাই হলো ক্রেডিট, এবং যে টাকাটা পালাম সেই টাকাটা বাড়লো, সুতরাং নগদান হিসাব ডেবিট। তাহলে আমরা বলতেছি টাকা পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট। কার কাছ থেকে টাকা পালাম, কোন উৎসে টাকা পালাম, সেই উৎসটা হলো ক্রেডিট। বাবার কাছ থেকে টাকা পাইছি, বাবা ক্রেডিট, মায়ের কাছ থেকে টাকা পাইছি, মাও ক্রেডিট। যে উৎস থেকে টাকা পাইছি সেই উৎস হলো ক্রেডিট। তাহলে আমার যে টাকা পাওয়া গেল, কোথায় থেকে পালাম, প্রাপ্য হিসাব থেকে পালাম, সুতরাং প্রাপ্য হিসাব হচ্ছে ক্রেডিট। পাওনা, এই দেনাদার হলো ক্রেডিট। আমাকে টাকাটা কে দিয়েছে, আমার প্রাপ্য হিসাব, আমার দেনাদার দিয়েছে, উনি হলো ক্রেডিটর, যাই দেয় তাই ক্রেডিট। সুতরাং ওই পাওনা, ওই দেনাদার হলো ক্রেডিট, প্রাপ্য হিসাব হলো ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো বলতেছে উপযোগ বিল পাওয়া গেল 450 টাকা, যা পরবর্তী মাসে পরিশোধ করা হবে বা পরিশোধ করতে হবে, এখনও পরিশোধ করিনি। কি পাইছি, বিল পাইছি। আমার বাড়ির সারা মাস ধরে ব্যবহার করছি, আমার ব্যবসায় যে কারেন্টগুলো ব্যবহার করছি, এই কারেন্টের বিল আমাকে দিয়ে গেল, আমি টাকা এখনও পরিশোধ করিনি, আগামী মাসে পরিশোধ করব। আমি আমার যে ব্যয়টা, আমি তো কারেন্ট ব্যবহার করেছি, তাহলে ব্যবহার করলেই ব্যয় হয়েছে, ব্যয় হলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে ওই ব্যয়টা ডেবিট হবেই। আমি পরিশোধ করলেও ডেবিট, না করলেও ডেবিট। প্রিয় শিক্ষার্থী, আমি শুরুতেই বলছি আজকে জাবেদার 12টা বেজে ছেড়ে দেব ইনশাল্লাহ। তাহলে এই যে বিলটা আমি পালাম, আমি কি বিল পরিশোধ করছি, করিনি, কিন্তু ব্যয় তো করছি। আমি তো বিদ্যুৎ ব্যবহার করছি, বিদায় বিদ্যুৎ অফিস আমাকে বিল দিয়ে গেছে, তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, বা এখানে বলছে উপযোগ বিল, উপযোগ বিল হিসাব ডেবিট। তাহলে উপযোগ বিল হিসাব ডেবিট। এখন আমি কি পরিশোধ করছি, না করিনি। কবে করব, আগামী মাসে। দায়ের সৃষ্টি হলো, ব্যয় হয়েছে, পরিশোধ করলাম না, দায়ের সৃষ্টি হলো। দায় বাড়লে ক্রেডিট হয়, সেজন্য এটা জাবেদা হলো উপযোগ বিল হিসাব ডেবিট, প্রদয় উপযোগ বিল, বকেয়া উপযোগ বিল হিসাব ক্রেডিট। জাবেদা উপযোগ বিল, উপযোগ বিল হলো ব্যয়, ওই ব্যয়টা ডেবিট, ব্যয় পরিশোধ করিনি, প্রদয় বিল ক্রেডিট, বা বকেয়া উপযোগ বিল হলো ক্রেডিট। ওকে, আশা করি বুঝতে পারছি। এটা ছিল রাজশাহী বোর্ড 2024-এর একটা প্রশ্ন। ঠিক আছে, এরই ধারাবাহিকতায় এবার আমরা দেখব যশোর বোর্ডের কোশ্চেন। তাহলে চলে যাই যশোর বোর্ডে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসছি যশোর বোর্ড 2024-এর কোশ্চেন নাম্বার 3। চলো দেখি এই যশোর বোর্ডের এই জাবেদাগুলো আমরা কিভাবে সমাধান করব। এরপরে আসতেছি, এখন প্রতি বছর 2023 সালের 1 মার্চ তারিখে পামিলি নগদ 25,000 টাকা, ব্যাংক জমা 30,000 টাকা, যন্ত্রপাতি 40,000 টাকা, তারপর হচ্ছে শর্মিলির নিকট থেকে 15,000 টাকার, কি বলছে 15,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে ইনি তো নগদ টাকা ব্যবসায় দিয়েছে, সম্পদ তো দিয়েছে, ঋণও নিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার। এই জন্য আমি বলতেছি আমার এই দ্বিতীয় ক্লাসে এইবার আমরা যে আপনার যে যশোর বোর্ডের কোশ্চেনটা সলভ করতেছি, এইটা খুব ইম্পর্টেন্ট। ঋণ আছে, তাহলে ঋণ থাকলে কিভাবে জাবেদা করতে হয় সেটা শিখবো। এবার যেটা বলা হচ্ছে সেটা হলো নগদ টাকা নিয়ে আসছে, ব্যাংক জমা নিয়ে আসছে, যন্ত্রপাতি নিয়ে আসছে, পাশাপাশি ঋণও নিয়ে আসছে। ঋণ নিয়ে ব্যাংক জাবেদা, আমরা যদি ব্যবসা শুরু করি
তাহলে একদিকে নগদ টাকা বাড়ে আর একদিকে ঋণ নামক দায় বাড়ে। ঋণটা নিয়েছে ব্যক্তির কাছ থেকে, সুতরাং নগদ টাকা বাড়ছে। তাহলে আমার নগদ টাকা ছিল কত? 25,000। আমি ঋণ নিয়েছি কত? 15,000। তাহলে আমার 25,000 টাকা আগে থেকেই নগদ ছিল, আরও 15,000 টাকা ঋণ নিলাম, তাহলে আমার নগদ টাকার পরিমাণ কত হলো? নগদ টাকার পরিমাণ হলো 40,000 টাকা, অর্থাৎ নগদান হিসাব ডেবিট 40,000। আমার নগদ টাকা টোটাল কত হলো? 40,000। 25,000 নগদ, 15,000 ঋণ, 40,000 নগদান হিসাব ডেবিট 40,000। এরপর বলতেছে ব্যাংক জমা, এই সম্পদও মালিক দিয়েছে, আমরা জানি মালিক যা দেয় সেই সম্পদগুলো ডেবিট হয়, তো ব্যাংক হিসাব ডেবিট। মালিক আমাকে যন্ত্রপাতি দিয়েছে, যন্ত্রপাতিও ডেবিট, অর্থাৎ মালিক আমাকে নগদ টাকা দিয়েছে, ব্যাংক জমা দিয়েছে, যন্ত্রপাতি দিয়েছে, সবগুলো ডেবিট। সবগুলো কি? ডেবিট। তো এই যে এগুলো ডেবিট, বিনিময়ে মূলধন হলো ক্রেডিট। তবে ঋণ আছে, ঋণ তো আমাকে মালিকের কাছ থেকে নেইনি, ঋণ আমি ওই যে কী বলছে স্বামীর নিকট থেকে নিয়েছি, সুতরাং এই স্বামীর ঋণ হলো ক্রেডিট। তাহলে জাবেদা নগদান হিসাব ডেবিট 40,000, ব্যাংক হিসাব ডেবিট 25, ব্যাংক হিসাব ডেবিট 30,000, যন্ত্রপাতি ডেবিট 40,000, ঋণ ক্রেডিট 15,000, মূলধন ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট 95,000। তাহলে আমরা কি বলতেছি? নগদ টাকা নিয়েছি, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 40,000, তারপরে ব্যাংক জমা ডেবিট 30,000, আসবাবপত্র ডেবিট 40,000, ঋণ ক্রেডিট 25,000, মূলধন ক্রেডিট। ওই যে টোটাল সম্পদগুলো যোগ করে সেখান থেকে ঋণটা বিয়োগ, আমি যদি টোটাল সম্পদ যোগ করি তাহলে আমার টাকা হয় 1,10,000। 1,10,000 থেকে 15,000 বাদ দিলে মূলধন ক্রেডিট 95,000। নিশ্চয়ই বুঝতে পারছো? এরপর আসবো, এরপরে বলেছে এরপরের তারিখ ভ্যাট সহ পণ্য ক্রয়। 5 তারিখে কী বলতেছে? ভ্যাট সহ পণ্য ক্রয়। এখন বুঝো কত টাকার পণ্য কিনছে? 23,000 টাকার। আমি যখন পণ্য কিনতে গেছি, আমার পণ্যের টাকাও আমার কাছ থেকে নিয়েছে, ভ্যাটের টাকাও নিয়েছে। ভ্যাটের হার উল্লেখ নাই, যদি ভ্যাটের হার উল্লেখ না থাকে তাহলে 15% ভ্যাট ধরতে হয়, কারণ বর্তমানে বাংলাদেশে ভ্যাটের আইন অনুযায়ী 15% ভ্যাট ধরার বিধান আছে। তাহলে ভ্যাটের হার উল্লেখ নাই, তাহলে বুঝতে হবে যে ভ্যাটের হারটা 15%। কীভাবে বের করব? এখন খুব সুন্দরভাবে বোঝো। মনে করো আমি একটা পণ্য কিনছিলাম, আমার পণ্যের দাম ছিল 100 টাকা বা 100% কোনো টাকা, আমাকে বলেছে এরপর ভ্যাট দিতে হবে 15%। তার মানে আমাকে সর্বমোট কত পার্সেন্ট দিতে হবে? 115%। তার মানে আমি পণ্যের দাম দিয়েছি 100%, ভ্যাট দিয়েছি 15%, আমার টোটাল টাকা হলো 115%। টোটাল টাকা আমাকে দিতে হচ্ছে 115%। তাহলে এখন কথা হলো আমি এখানে কত টাকা দিয়েছি? 23,000 টাকা। কত টাকা দিয়েছি? 23,000 টাকা। তাহলে এই 23,000 টাকার মধ্যে কী কী আছে? পণ্যের মূল্য আছে, ভ্যাটও আছে। পণ্যের মূল্য 100%, ভ্যাট হলো 15%। তার মানে আমরা বলতে পারি এটা সমান 115%। 115%। 23,000 সমান 115%। আমি যদি যখন ভ্যাট বের করি তাহলে ভ্যাটের হার দ্বারা গুণ, আমি যদি পণ্যের মূল্য বের করি তাহলে 100 দ্বারা গুণ। ভালো করে বোঝো, এই 23,000-এর মধ্যে পণ্যের মূল্য আছে, ভ্যাটও আছে, তাহলে ওটার মধ্যে মোটে 115% টাকা আছে, সেজন্য 115 দ্বারা ভাগ। এখন আমার ভ্যাটের হার কত? 15%। ভ্যাট বের করলে 15 দ্বারা গুণ, পণ্যের মূল্য বের করতে গেলে 100 দ্বারা গুণ। আমি যদি 15% করি তাহলে হয় 3,000 টাকা, আমি যদি 100% করি তাহলে টাকা হয় 20,000। তার মানে আমি পণ্য কিনছিলাম 20,000 টাকার, আর আমাকে 20,000-এর 15% 3,000 টাকা ভ্যাট নিয়েছে, টোটাল নিয়েছে 23,000 টাকা। তাহলে 23,000-এর মধ্যে কী কী আছে? পণ্যের মূল্য আছে 20,000, ভ্যাট আছে 3,000। নিশ্চয়ই বুঝতে পারছো কেমনি হয়ে গেছে। পণ্যের মূল্য 20,000, ভ্যাট হলো 3,000, তার মানে 23,000। এখন বোঝো জাবেদা কী হবে? আমি কি করেছি? ক্রয় করেছি। কি কিনছি? পণ্য কিনছি। পণ্য কিনলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট 20,000। ভ্যাট দিয়েছি কত? 3,000। প্রদত্ত ভ্যাট, ক্রয় ভ্যাট, ক্রয় ভ্যাট সম্পদ, সম্পদ বাড়ছে, ক্রয় ভ্যাটও ডেবিট, অর্থাৎ ভ্যাট হিসাব ডেবিট। তাহলে ক্রয় ডেবিট 20,000, ভ্যাট ডেবিট 3,000, সব মিলে আমার নগদ টাকা চলে গেছে কত? 23,000। তার মানে নগদান হিসাব ক্রেডিট 23,000। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে ভ্যাট ধরতে আমরা সেটাও শেখালাম। এরপরে আমরা আসবো তার পরের লাইনটাতে। এ বলছে যে ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ উত্তোলন। ব্যবসা থেকে নগদ উত্তোলন। ব্যবসা থেকে কে টাকা নগদ উত্তোলন করতে পারে? একমাত্র মালিক। মালিক ছাড়া কেউ টাকা উত্তোলন করার মানে সামর্থ্য রাখে না। তাহলে একমাত্র উত্তোলন করে কে? মালিক। মালিক যখন টাকা নিয়ে যায়, টাকা যায় না আসে,
ব্যবসা থেকে চলে যায়, নগদ টাকা চলে গেছে, নগদের হিসাব ক্রেডিট। কিসের জন্য গেছে? মালিক নিয়ে গেছে। শুরুতেই বলেছি মালিকের সাথে দুটো লেনদেন করি, হয় নেই না হলে দেই। নিলে বলি মূলধন, দিলে বলি উত্তোলন। তার মানে উত্তোলন অলওয়েজ ডেবিট। উত্তোলন কোনো দিন কোনো ক্ষেত্রে বিপরীত পাশে যায় না, উত্তোলন অলওয়েজ কি? ডেবিট। তাহলে উত্তোলন করেছে, উত্তোলন অলওয়েজ ডেবিট। উত্তোলন ডেবিট। কি উত্তোলন করছে? মালিক টাকা উত্তোলন করছে, নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। জাবেদা হলো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আসো চেকে যন্ত্রপাতি ক্রয়। শুরুতেই বলেছিলাম যা কিনবো তা ডেবিট, যা কিনবো তা ডেবিট। কী কিনেছি? যন্ত্রপাতি কিনেছি। ব্যবহার করবো না বিক্রি করব? ব্যবহারের উদ্দেশ্যে বলা নাই মানে বিক্রয়ের উদ্দেশ্যে বলা নাই মানে ব্যবহার করব। তাহলে এই যে ব্যবহার করব, সুতরাং এটা আমার যন্ত্রপাতি, এটা আমার সম্পদ। তাহলে আমরা কী কিনেছি? যন্ত্রপাতি কিনেছি, যন্ত্রপাতি হিসাব ডেবিট। শুধু যন্ত্রপাতি, আবার যন্ত্রপাতি ক্রয় ডেবিট করা যাবে না। যন্ত্রপাতি হিসাব ডেবিট। কী দ্বারা কিনেছি? চেক দ্বারা কিনেছি, ব্যাংক হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি কিনেছি, যা কিনি তার ডেবিট। যেটা দ্বারা কিনি সেটা হলো ক্রেডিট। কিনেছি যন্ত্রপাতি, যন্ত্রপাতি ডেবিট। কিনেছি চেক দ্বারা, ব্যাংকের টাকা কমে যাবে। ব্যাংকের টাকা আমি যখন চেক দেবো তখন সেই ব্যক্তি আমার ব্যাংক থেকে টাকাটা তুলে নেবে, আমার ব্যাংকের টাকা কমে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট। নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আসো, এর বলছে যন্ত্রপাতি সংস্থাপন বাবদ পরিশোধ। যন্ত্রপাতি সংস্থাপন বাবদ পরিশোধ, যন্ত্রপাতি ক্রয় থেকে শুরু করে সেটা ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত টাকা ব্যয় হবে সবই ওই যন্ত্রপাতির সাথে যুক্ত হবে, সবই মূলধন জাতীয় ব্যয়, সবই পুরো টাকাটার যোগফল হবে যন্ত্রপাতি ডেবিট। উদাহরণ, আমি বগুড়ায় বসে ঢাকায় থেকে একটা পণ্য কিনছি, চট্টগ্রাম থেকে একটা মেশিন কিনছি, ঢাকায় থেকে মেশিন কিনছি, আমি চীন থেকে মেশিন কিনছি। এই যে মেশিনগুলো ক্রয় করা থেকে শুরু করে সেই পণ্য, সেই মেশিন কিনলাম, তার ব্যবহার, তার পরিবহন করে নিয়ে আসলাম, মিস্ত্রি বলেন, মিস্ত্রি বলো, ইঞ্জিনিয়ার বলো, তাদের সংস্থাপন করে নিলাম, সবগুলোর টাকা একটাই, সেটা যন্ত্রপাতি ডেবিট। ক্রয় করছি যন্ত্রপাতি, পরিবহন করছি যন্ত্রপাতি, সংস্থাপন করছি যন্ত্রপাতি। নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থাৎ যন্ত্রপাতির ক্ষেত্রে এই পরিবহন সংস্থাপনে কোনো আলাদা জাবেদা হবে না, কারণ সবই হলো মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি মূলধন জাতীয় ব্যয়, সংস্থাপন মূলধন জাতীয় ব্যয়, পরিবহন মূলধন জাতীয় ব্যয়। তাহলে সবগুলো মিলে জাবেদা একটাই, সেটা হলো যন্ত্রপাতি সংস্থাপন। তাহলে সংস্থাপন কি সংস্থাপন ব্যয় হবে না? যন্ত্রপাতি হিসাব ডেবিট। অর্থাৎ পরিবহন করছি যন্ত্রপাতি ডেবিট, সংস্থাপন করছি যন্ত্রপাতি ডেবিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট। কী দ্বারা পরিশোধ করছি? নগদ টাকা, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। এরপর দেখতে পাচ্ছি মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ। মালিক ব্যক্তিগতভাবে ঋণ নিয়েছিল, সেই ঋণটা আমরা পরিশোধ করেছি ব্যবসার টাকা দ্বারা। ব্যবসার টাকা বাড়ছে না কমছে? ব্যবসার টাকা কমছে। এই যে কমে গেল, কারণ কি? মালিকের ঋণ পরিশোধ করলাম। মালিকের ঋণ পরিশোধ করি, মালিকের ছেলের স্কুল বেতন দেই, মালিকের গাড়ি ভাড়া দেই, মালিকের স্ত্রীর গহনা কিনে দেই, মালিকের বিবাহবার্ষিকী উপহার দেই, যা করব সবই হলো উত্তোলন। মালিক যে কোনো কারণে ব্যবসা থেকে টাকা নিয়ে গেলেও, পণ্য নিয়ে যাক, ব্যাংক থেকে টাকা নিয়ে যাক, উত্তোলন ডেবিট। এখন মালিক টাকা নিজে কী করবে সেটা সে বুঝবে, ওটা ব্যাপার না। ব্যবসা থেকে টাকা চলে গেছে মালিকের কাছে, মালিকের টাকা দিয়েছি, উত্তোলন ডেবিট। কি দিয়েছি? নগদ টাকা, নগদান ক্রেডিট। মালিকের ঋণ পরিশোধ করছি, উত্তোলন ডেবিট, নগদ ক্রেডিট। জাবেদা, ঋণ পরিশোধ করেছি মালিকের, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। ওকে, এই যে কথায় কথায় চলে যাচ্ছে। ছেলের স্কুল বেতন প্রদান। কার ছেলের স্কুল বেতন প্রদান? মালিকের ছেলের স্কুল বেতন প্রদান। ওই যে আমি কথা একটু আগেই বলে ফেলছি, মালিকের ছেলে স্কুল বেতন দিয়েছি, মালিকের ছেলের গাড়ি কিনে দিয়েছি, বাড়ি কিনে দিয়েছি, যা করছি সবই উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সব শেষে বলতেছে আসবাবপত্র ক্রয় 1800 টাকা, ভ্যাট প্রদান 15%। কত টাকার আসবাবপত্র কিনছি? 1800, ভ্যাট দিয়েছি 15%। 1800-র 15% কত হয়? 1800-র 15% 180, আর হচ্ছে 60। 1800-র 15% 180 এবং 60, অর্থাৎ 240। তাহলে 1800-র 15% 240। তাহলে আমরা কিনছি 1800 টাকার আসবাবপত্র ডেবিট 1800 টাকা, ভ্যাট দিয়েছি 1800 টাকার 15% 240 টাকা। তাহলে 240 টাকা হলো ভ্যাট ক্রেডিট, ভ্যাট ডেবিট। আসবাবপত্র ডেবিট, ভ্যাট ডেবিট, নগদান ক্রেডিট। নিশ্চয়ই বুঝতে পারছো। এই হলো আমাদের যশোর বোর্ড 2024-এর কোশ্চেন। পরবর্তীতে আমরা যেটা করব সেটা হলো কুমিল্লা বোর্ড। তাহলে চলুন নেক্সট ভিডিওতে কুমিল্লা বোর্ডে।